আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন পরীক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি এগ্রিজিএসটি এর 24-25 সালের কোশ্চেন সলভ অ্যান্ড প্যাটার্ন অ্যানালাইসিস ক্লাসে। যে কোনো ইউনিভার্সিটিতে তুমি যদি চান্স পেতে চাও তাহলে প্রথমেই সেই ইউনিভার্সিটির কোশ্চেন নিয়ে তোমাকে ঘাটাঘাটি করতে হবে। প্রথমে বুঝতে হবে যে প্রশ্নগুলো আসলে কোন লেভেলের হয় এবং প্রশ্নগুলো আসলে কোথা থেকে আসে। এইটা যদি তুমি জানতে পারো তাহলে শেষ মুহূর্তে তোমার প্রস্তুতিটা ওই ইউনিভার্সিটি কেন্দ্রিক হয় এবং সহজ হয়ে যায়। সেজন্য আমাদের এই ক্লাস, এবং আমরা আজকে হায়ার ম্যাথ এই সাবজেক্টটাতে গত বছরে এগ্রিজিএসটিতে যে প্রশ্নটা আসে সেটা সলভ করব। আশা করি এই ক্লাসটা করার পর তোমরা হায়ার ম্যাথ নিয়ে একটা ভালো ধারণা পাবা যে এগ্রিজিএসটিতে প্রশ্নগুলো আসলে অনেক বেশি কঠিন নাকি অনেক সহজ, অথবা কোন কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি আসে, শর্টের ভিতরেই আসে নাকি শর্টের বাইরের থেকেও আসে, ইত্যাদি সব ধরনের প্রশ্ন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো আমরা শুরু করে দেই। তার আগে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিতে হয়, সেটা হচ্ছে এগ্রি ক্র্যাশ কোর্স 4.0 তে আমরা এই 8জন টিচার্স প্যানেল তোমাদের সাথে থাকবো আমাদের এগ্রিজিএসটি 4.0 এই কোর্সটিতে। এবং এইখানে আমরা এই শেষ মুহূর্তের এই একটি মাস তোমাদেরকে একবারে সম্পূর্ণরূপে এগ্রিজিএসটির একটা ফাইনাল প্রস্তুতি নিয়ে দিব। সো যারা ভাবছো তোমরা এগ্রিজিএসটির জন্য একটা স্পেশাল প্রিপারেশন নিব, তোমরা কিন্তু আমাদের সাথে অংশগ্রহণ করতে পারো বা যুক্ত হতে পারো। চলো শুরু করে দেই আমাদের আজকের প্রশ্ন হায়ার ম্যাথের। সো প্রথম প্রশ্ন আমাদের সামনে চলে আসছে, আমি একটু নাম্বারিং করে যাই তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। দেখো, সো প্রথম প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ, এইটা কোথা থেকে আসছে, ax plus by minus c is equal to 0, অর্থাৎ বুঝতেই পারছো এটা একটা সরলরেখার সমীকরণ। সরলরেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল বের করতে বলছে। তার মানে প্রশ্নের লেভেল যদি বলি তাহলে সহজ, কারণ এই x by a plus y by b এই আকৃতির রেখা তোমরা অবশ্যই সরলরেখাটায় পড়ো, এবং তার সবচেয়ে সহজ প্রশ্নের ভিতরে এটা একটা প্রশ্ন। চলো আমরা এটা একটু সলভ করার ট্রাই করি চিত্রের মাধ্যমে। সো আমরা যদি একটু আঁকি, না এইটা না, আমরা ডিরেক্ট হচ্ছে অক্ষ ধরে যদি এটাকে আঁকার ট্রাই করি তাহলে এই তো প্রথম কাজ হচ্ছে যে এইটাকে x by a plus y by b is equal to 1 এই আকৃতিতে আনা। তো আমাদের যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি এইটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো ax plus by is equal to c। এবার এই পাশে তো 1 বানাইতে হবে, 1 যদি বানাইতে চাই তাহলে আমার যে কাজটা করতে হবে c দিয়ে ভাগ করতে হবে। আবার এইখানে x টাকে সিঙ্গেল রাখতে হবে, এই c দিয়ে ভাগ হইলো, আবার এইখানে এক্সট্রাকে সিঙ্গেল রাখতে হবে, c দিয়ে ভাগ হইলো, এ পাশে তো 1 হইছে, কিন্তু এই a আর এই b কোথায় যাবে? এটা চলে যাবে এরও নিচে, অর্থাৎ এইখানে চলে আসবে হচ্ছে আমাদের a, রাইট? আর এইখানে চলে আসবে হচ্ছে আমার এই y এর সাথে b টা। তাহলে দেখো এটা এখন x by a plus y by b is equal to 1 আকৃতিতে আসছে। এবার আমরা যদি এই সরলরেখাটাকে এঁকে ফেলি তাহলে এই যে দেখতে পাচ্ছ এই যে c by a এটা হচ্ছে x অক্ষ বরাবর যতটুকু অংশ, অর্থাৎ এই যে এই অংশটা। আর এই যে দেখতে পাচ্ছ c by b এটা হচ্ছে y অক্ষ বরাবর যতটুকু অংশ, অর্থাৎ এই যে এইটা c by b। তাহলে এখন এই যে ত্রিভুজটা গঠন হয়েছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে দেখো তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল দাঁড়াবে হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে আমাদের c by a আর উচ্চতা হচ্ছে আমাদের c by b। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো হাফ, উপরে থাকবে হচ্ছে c স্কয়ার এবং নিচে থাকবে হচ্ছে a b। তার মানে একেবারে সহজ একটা প্রশ্ন আমরা দেখতে পারলাম, এবং এইটা আসছে হচ্ছে কোথায় আছে, c স্কয়ার ভাগ 2ab, বি নাম্বার অপশনটিতে আছে। এই যে দেখো বি নাম্বার অপশনটিতে। খুবই সহজ একটা প্রশ্ন আমরা দেখলাম। এরপর দেখো আমি বলতে চাচ্ছি যে প্রশ্ন প্যাটার্ন আসলে সহজ নাকি কঠিন এটা আগে তোমাদেরকে বুঝতে হবে। 2 নম্বর কোশ্চেনটা যদি আমরা সলভ করতে চাই, এটা আসে হচ্ছে আমাদের y is equal to tan inverse ax হলে dy by dx, অর্থাৎ অন্তরীকরণ থেকে বিপরীত অন্তরীকরণ, বিপরীত যে ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরক নির্ণয় এই জায়গা থেকে আসছে। আচ্ছা, সো আমরা জানি যে tan inverse x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, tan inverse x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে 1 by 1 plus x স্কয়ার হয়। সো ঠিক একই রকম ভাবে এটাতেও তাই হবে, 1 by 1 plus x স্কয়ার বলতে এখন এই পুরোটা, সো এটাকে দিলাম স্কয়ার। এবার দেখো এটা তো আসলে x না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করে যে মানটা আসে সেটা দিয়ে আবার গুণ করতে হবে। সো এটাকে ডিফারেন্সিয়েট করলে ax কে ডিফারেন্সিয়েট করলে a আসে, সো আমরা a দিয়ে গুণ করে দিব। সো এটাই উত্তর, উপরে a নিচে 1 plus a স্কয়ার x স্কয়ার। সো এটাও হচ্ছে, আমি যদি বলি যে তোমরা যদি অন্তরীকরণ অধ্যায়টা পড়ো অবশ্যই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অন্তরক নির্ণয় করা শিখবা, এবং তার ভিতরে প্রথমেই tan ইনভার্স x এর অন্তরকটা তোমাদের পড়তে হবে। তাহলে এইটার কোশ্চেন লেভেলটাও আমার মতে সহজ। আচ্ছা, এরপরে 2 নাম্বার, এর পরবর্তী কোশ্চেনটা 3 নাম্বার প্রশ্ন। এটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেন। ওকে,
3 নাম্বার কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি বিপরীত ত্রিকোণমিতি থেকে আসছে, সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার। হাফ সাইন ইনভার্স 4/5 ইজ ইকুয়াল টু কত? এখন দেখো এই প্রশ্নটায় আমরা টেন ইনভার্স থেকে সাইন ইনভার্সে যাইতে পারি, কজ ইনভার্সে যেতে পারি, প্রত্যেকটা জায়গাতেই যাইতে পারি, বাট উল্টো কাজটা আমাদের জন্য একটু কঠিন। এজন্য ভালো হবে বা সহজ হবে আমরা যদি এই পাশ থেকে এই পাশে আসি। ওকে, এই পাশ থেকে এই পাশে যদি আসি, তাহলে আমাদের সূত্রটা কি ছিল? দেখো সূত্রটা ছিল 2 tan ইনভার্স x এর, এবং 2 tan ইনভার্স x এর সূত্র যেটা ছিল সেটা ছিল সাইন ইনভার্স তারপরে 2x ভাগ হচ্ছে 1 প্লাস x স্কয়ার। এইটা ছিল আমাদের সূত্র। এখন প্রশ্নে দেখো একটা হাফ আছে, যদি হাফ লাগাই দিই তাহলে এই সূত্রটা দাঁড়াবে হচ্ছে tan ইনভার্স x ইজ ইকুয়াল টু হাফ সাইন ইনভার্স 2x ভাগ হচ্ছে 1 প্লাস x স্কয়ার। তাহলে আমরা এখন এই সূত্রটাকে কাজে লাগাবো। এই সূত্রটাকে যদি কাজে লাগাইতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে যে এইগুলোর ভিতরে এইটা আর এইটা বাদ, এই দুইটার ভিতরে কোনটাকে দিয়ে আমি এই ফাংশনটা করে আমি এই মানটা পাবো। যেরকম আমরা যদি 2 নাম্বার অপশনটা নিয়ে সাপোজ কাজ করলাম প্রথমে, এটা সবচেয়ে সহজ অপশন। সো এই অপশনটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে দেখো tan ইনভার্স 2 ইজ ইকুয়াল টু কত হবে? tan ইনভার্স 2 এর মান হবে প্রথমে হাফ, তারপরে হচ্ছে sin ইনভার্স 2 ইনটু 2 ভাগ হচ্ছে 1 প্লাস 2 স্কয়ার। তার মানে আসবে হচ্ছে হাফ sin ইনভার্স 4 ভাগ হচ্ছে 5। তার মানে কি হলো? এইটা চলে আসলো। তার মানে নিঃসন্দেহে এইটাই হচ্ছে উত্তর। সো মাঝে মাঝে এরকম উল্টো অপারেশন তোমাকে করতে হবে। সো বিপরীত ত্রিকোণমিতি থেকে আমি যদি এই প্রশ্নটার লেভেল যদি বলি তাহলে এই প্রশ্নটা আমি একেবারেই সহজ ধরবো না, যেহেতু এই সূত্রটার ইউজ হয় কিন্তু উল্টা সূত্র, তাহলে এটা একটা মিডিয়াম লেভেলের প্রশ্ন বলা যায়। সো দুইটা গেল ইজি এবং একটা গেল মিডিয়াম। এরপরে আসো পরের প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নটা আসছে আমাদের কোথা থেকে? এটা আসে আমাদের সেকেন্ড পেপারের সমতলে বস্তুকণার গতি এই অধ্যায়টা থেকে। এখন দেখো এই প্রশ্নটা আমরা একটু পড়ার ট্রাই করি। একটি বস্তুর উপর থেকে মুক্তভাবে 4 সেকেন্ড সময় ভূমিতে পতিত হয়। বস্তুটি শেষ 2 সেকেন্ড সময়ে কত ফুট দূরত্ব অতিক্রম করেছিল? সো এই প্রশ্ন যারা সমতলে বস্তুকণার গতি পড়বা অবশ্যই এটা পড়া হবে, কারণ একটা বস্তুকে উপর থেকে যখন ছেড়ে দেওয়া হয়, মানে মুক্ত হয় পরন্ত বস্তুর, এটা একটা আলাদা টাইপ থাকে এবং এটার ভিতরে এই এক্সাম্পলটা বিগত বছরে বিভিন্ন ইউনিভার্সিটিতে অনেকবার আসছে। সো তাহলে এটা সলভ করা প্যারা হবে না আশা করি। দেখো এই মনে করো এইখান থেকে একটা বস্তু পড়তেছে। সো বস্তুটা যদি এইখান থেকে এই নিচের দিকে পড়ে তাহলে নিচের দিকে মনে করো সে 4 সেকেন্ড সময় পরে সে কোথায় এসে পৌঁছাবে? ভূমিতে এসে পৌঁছাবে, এই ভূমিতে এসে পৌঁছাবে। এখন দেখো এই যে নিচের পড়ার ক্ষেত্রে অবশ্যই সে প্রথম 2 সেকেন্ডের তুলনায় পরের 2 সেকেন্ডে সে বেশি দূরত্ব অতিক্রম করবে। কেন? কারণ হচ্ছে প্রথমে তার বেগটা ছিল 0, 1 সেকেন্ড পর তার বেগ হয়েছে 9.8, দ্বিতীয় সেকেন্ড পর তার বেগ হয়েছে 19.6। তো এইভাবে কি বেগ বাড়তেছে, তাহলে অবশ্যই প্রথম 2 সেকেন্ডের তুলনায় দ্বিতীয় 2 সেকেন্ডের স্টার্টিং বেগটা বেশি, তাহলে দ্বিতীয় 2 সেকেন্ড অবশ্যই বেশি যাবে। এবার আসো তাহলে আমাকে বের করতে দিছে মূলত যে এই যে এতটুকের মান কত। আমি ধরলাম এটা হচ্ছে h2, এটা মনে করো h1, আর এই যে পুরো যে দূরত্ব এইটা হচ্ছে h। এখন দেখো h আর h1 এর ক্ষেত্রে স্টার্টিং পয়েন্ট হচ্ছে 0, সেটা ক্যালকুলেশন করা অনেক সহজ। আমরা যদি h-টা বের করে h1-টা বের করে h2-টা মাইনাস করে দিই তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এইটাই করব, সেটা হচ্ছে h2-টা আমরা বের করব হচ্ছে h মাইনাস h1 দিয়ে। এবার আসো h এর ক্ষেত্রে, h-টা কি? 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর আদিবেগের মান 0 হয়, তাহলে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র হবে জাস্ট হাফ জি টি স্কয়ার। সো হাফ জি, আর টি এর মান কত? টি এর মান হচ্ছে 4, এই নিলাম একটা স্কয়ার মাইনাস, আবার হচ্ছে হাফ জি প্রথম 2 সেকেন্ড, তার মানে 2 স্কয়ার। তাহলে এবার দেখো এখানে থাকতেছে হাফ জি, 4কে স্কয়ার করলে হয় 16। আমি একবারে করি, 4কে যদি স্কয়ার করি 16, 16কে ভাগ 2 দিয়ে ভাগ দিলে 8g থাকে, আর এইখান থেকে 4, তার মানে 2g থাকে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 6g। এবার দেখো এককগুলো আছে ফুট এককে, জি এর মানটা হবে 32।
তাহলে আমরা এখান থেকে পাবো 6 × 32, তার মানে দেখো এখান থেকে আসবে 192, কারণ হচ্ছে 6 কে 30 দিয়ে গুণ করলে হয় 180, আর 6 কে 2 দিয়ে গুণ করলে হয় 12, 180 আর 12 মিলে 192। ওকে, তাহলে এইটা আমি একটা মিডিয়াম লেভেলের প্রশ্ন করব, বাট এই প্রশ্নটা যেহেতু খুবই সহজভাবে মানে খুবই কমন একটা প্রশ্ন, তাহলে এটাকে আমি সহজ প্রশ্ন হিসেবে ধরে নিব। সো কাউন্টে 3টা হচ্ছে খুবই সহজ, একটা হচ্ছে মিডিয়াম রেঞ্জ থেকে আসছে। পরের প্রশ্ন, এত 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 সম্ভাবনা থেকে আসছে। তাহলে দেখো আমাদের 4 শেষে 5 নাম্বার যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, এই 5 নাম্বার কোশ্চেনটা আসছে হচ্ছে আমাদের কোথা থেকে? আউট অফ শর্ট সিলেবাস। ঠিক আছে, এইটা হচ্ছে ফুল সিলেবাস থেকে আসছে, ফুল সিলেবাস থেকে আসছে। সো এটা নিয়ে তোমাদের কোনো আইডিয়া নাই যে ভাই এটা তো পড়ি নাই, না এটা তুমি পড়ছো। কোথায় পড়ছো? 9, 10-এ এই সূত্র দেখছো না? 9, 10-এ কিন্তু এই সূত্র দেখছো, 9, 10-এর সম্ভাবনায় দেখছো, তারপর আবার 9, 10-এর যে প্রথম যে অধ্যায়টা সেট ও ফাংশন, ওইখানেও এই সূত্র ছিল। সো তাহলে এই সূত্রটা, যে সূত্রটা ছিল মেইনলি সেটা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এইটা হচ্ছে সূত্র। এখন দেখো এটা থেকে পি অফ বি বের করাটা খুবই সহজ। আমরা যদি পি অফ বি বের করতে চাই তাহলে কাজ হচ্ছে এই পি অফ বিটা এই পাশে রেখে বাকি সব এই পাশে, অর্থাৎ পি অফ এ ইউনিয়ন বি থাকবে, এ মাইনাসটা এই পাশে আসলে পি অফ এ ইন্টারসেকশন বি হবে, আর এইটা অন্য পাশে গেলে মাইনাস হয়ে যাবে। এবার আসো মান বসাই। এবার দেখো পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ ইউনিয়ন বি এর মান দেওয়া আছে 5 ভাগ হচ্ছে 6, পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 1/3, পি অফ এ এর মান দেওয়া আছে 1/2। এবার কাজ হচ্ছে লসাগু করা, লসাগু হচ্ছে 6, তো এখানে হচ্ছে 5, আর এখানে কত হবে? এখানে 2, তার মানে 2 হবে, মাইনাস হবে 3। তো ফাইনালি আমরা এখান থেকে পাচ্ছি 7 থেকে 3 বাদ দিলে 4 হয়, তাহলে 4/6, আর একটু কাটাকাটি করলে 2/3, তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে 2/3, এই যে বি নাম্বার অপশনে আছে। তো এটাও আরেকটা সহজ প্রশ্ন। তাহলে আমাদের একটা মিডিয়াম 4টা সহজ প্রশ্ন, বাট একটা সিলেবাসের বাইরে। হ্যাঁ, এরপর আসো, এত এ বৃত্তের মূল বিন্দুতে স্পর্শক, এর থেকে সহজ প্রশ্ন আর নাই, এর থেকে সহজ প্রশ্ন আর নাই। তাহলে এটা হচ্ছে 6 নাম্বার প্রশ্ন। এত বৃত্তের মূল বিন্দুতে স্পর্শক কোনো একটা মানে হচ্ছে বক্ররেখা, বৃত্ত, পরাবৃত্ত, দ্বিবৃত্ত, উপবৃত্ত, যাই হোক না কেন, এরকম কোন একটা বৃত্তের ক্ষেত্রে যদি আমার স্পর্শকের মান বের করতে বলে, আমাদের সামান্য একটু চেঞ্জ করতে হয়। চেঞ্জটা কিরকম? এই যে খুবই সিম্পল কাটা চেঞ্জ। যেখানে এক্স স্কোয়ার থাকবে সেখানে আমরা x1 লিখবো, যেখানে ওয়াই স্কোয়ার থাকবে সেখানে আমরা y1 লিখবো, আর যেখানে x থাকবে সেখানে আমরা x প্লাস x1 ভাগ 2 লিখবো, আর যেখানে y থাকবে সেখানে আমরা y প্লাস y1 ভাগ 2 লিখবো। দ্যাটস ইট। দেন হচ্ছে যে বিন্দুটা, এটা হচ্ছে x1 y1 বিন্দু, বসাইলেই অপারেশন সাকসেসফুল। তাহলে দেখো আমরা যদি এবার এটা বসাই, x স্কোয়ারের পরিবর্তে x1, y স্কোয়ারের পরিবর্তে y1, 4x এর পরিবর্তে x প্লাস x1 ভাগ হচ্ছে 2, আর y এর পরিবর্তে y প্লাস y1 ভাগ হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 0। এবার মান বসাও মূল বিন্দুতে। এই x1 এর মান 0 হইলে এটা 0, আবার দেখো y1 এর মান কত? 0। আমি একটু এখানে লিখে দিচ্ছি, এখানে x1 y1 হচ্ছে মূল বিন্দু, তার মানে 0 0 বিন্দু। ঠিক আছে, আচ্ছা এবার বসাইতেছি। দেখো আর কি থাকে, দেখো এখানে যদি আমি 0 বসাই, এটা দিয়ে এটাই কাটলে শুধু 2x থাকে। আচ্ছা এবার দেখো এইখানে যদি এটা 0 বসাই, তাহলে এখানে থাকবে আমার y/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এবার একটা নিচে একটা 2 রয়ে গেছে, পুরো সমীকরণকে 2 দিয়ে গুণ করি, তাহলে 4x plus y is equal to 0। 4x plus y is equal to 0 আছে ডি নাম্বার অপশনে আছে, 4x plus y is equal to 0। সো এটাও সহজ প্রশ্ন হিসেবে, তাহলে আমাদের 5টাই সহজ প্রশ্ন। ওকে, পরের প্রশ্ন, একজন লোক স্রোতের বেগে √2 গুণ বেগে স্রোতের সহিত কত কোণ করলে সাঁতার দিলে নদীটি সোজাসুজি পার হবে? তো সোজাসুজি পার হইতে হইলে আমরা এটার জন্য একটা সুন্দর শর্টকাট জানি। শর্টকাটটা কি? cos আলফা ইজ ইকুয়াল টু, আলফা এর মান যে বের করতে দেয়, প্রথমে মাইনাস, উপরে হচ্ছে স্রোতের বেগ, নিচে হচ্ছে সাঁতারুর বেগ।
দেখছো কত সহজেই এগুলা সলভ হয় তুমি যদি শর্টকাট বা সবকিছু জানো। এবার দেখো, তাহলে আমরা এবার মান বসাই। cos আলফা ইজ ইকুয়াল টু, স্রোতের বেগ যদি ইউ হয় তাহলে সাধারণ বেগ হবে √2 ইন্টু ইউ, কারণ এখানে বলে দিয়েছে লোক স্রোতের বেগে √2 গুণ বেগে সাঁতার কাটে, তাহলে সাঁতার বেগ তার থেকে √2 গুণ, তার মানে এইখান থেকে আমরা পাচ্ছি -1/√2, যেটা হচ্ছে cos 135 ডিগ্রি এর মান। তার মানে আলফা ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 135 ডিগ্রি। cos আলফা 135, এই যে শেষ, 135 ডিগ্রি। সহজ না? খুবই সহজ। আচ্ছা, এরপরে আমরা নাম্বারিং করি নাই, এটা ছিল আমাদের 7 নাম্বার প্রশ্ন। এটা হচ্ছে সমতলে বস্তু গলনের গতি থেকে একাধিক প্রশ্ন আসছে। এবার এটা হচ্ছে জটিল সংখ্যা থেকে আসছে 8 নাম্বার প্রশ্ন। দেখো এই প্রশ্ন এতবার আসছে, গত বছরও যখন আমি ক্লাস নিচ্ছিলাম আমাদের টার্গেট ডিওতে গুচ্ছ প্রোগ্রামে, আমি বলে দিয়েছিলাম ভাই এই তুমি অঙ্ক শিখাই দিতেছি কিন্তু উত্তর মুখস্থ রাখো, পরীক্ষা ডিরেক্ট আসবে, এবং পরীক্ষায় ডিরেক্ট আসছে। এই যে এগ্রির প্রশ্নটা আমাদের গতবারের যে আমাদের ভার্সিটি প্রোগ্রাম ছিল, পুরো প্রোগ্রামের থেকেই আসে, এর বাইরে আসলে প্রশ্ন আসে নাই। সো এগ্রির প্রশ্ন, তুমি যদি এগ্রির প্রিপারেশন নাও নিশ্চিত থাকো তোমার কমন পড়বে। ঢাকা ভার্সিটিতে হয়তো বা কমন পড়বে না, অনেক ইউনিক প্রশ্ন আসবে, কিন্তু এগ্রির যদি তুমি প্রিপারেশন নাও তোমার কমনই পড়বে। আচ্ছা দেখো, এইখানে আমরা এত এবং এত কত হবে, তাহলে দেখো আমরা প্রথমে আই এর বর্গমূলটা বের করি। দেখো আই কে আমরা এইভাবে লিখতে পারি না, 1/2 × 2i লিখতে পারি। এরপরে আমরা লিখতে পারি 1/2 × 1 + 2i + i স্কয়ার। কেন লিখতে পারি? কারণ i স্কয়ার মানে -1, সো -1 আর +1 কাটা যায়, সো ব্যালেন্স। তারপরে এবার এইখানে যদি আমি একটা স্কয়ার দিই, দেখো এটা a + b হোল স্কয়ার সূত্র, সো 1 + i হোল স্কয়ার হয়। এটা হচ্ছে i এর ভ্যালু। তাহলে √i এর ভ্যালু কত হবে? ±1/2 1 + i, এইটা হবে, রাইট? আচ্ছা, সিমিলার ভাবে আমরা যদি এখান থেকে -√i এর ভ্যালুটা বের করি, তাহলে +-1/2 1 - i আসবে। এবার দেখো এই দুইটা যদি আমি যোগ করে দেই, √i প্লাস হচ্ছে √-i, তাহলে আমরা এখান থেকে কমন যাচ্ছে হচ্ছে একটা +-1/2, এবার 1 + i যোগ করে দিছি, আর হচ্ছে 1 - i। তাহলে এবার দেখো কি কি থাকতেছে, +-1/2 থাকতেছে, ইনটু এখান থেকে আমাদের i এবং i। ওকে, আমাদের আরেকটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এইটাকে যখন √ওভার করব তখন এটা তো এই লাইনে না, এই লাইনে এখানে √2 আসবে, রাইট? √2 আসবে, এটা আমাদের ভুল হয়েছিল, সো এটা √2। হ্যাঁ, এবার দেখো i কাটা যায়, সো এখানে 2 থাকে। এবার √2 এর সাথে যদি কাটাকাটি করি তাহলে আমাদের +-√2 থাকবে। সো এই অ্যান্সারটা মুখস্থ রাখাটাই শ্রেয়, এই অ্যান্সারটা মুখস্থ রাখাটা মনে রাখাটাই শ্রেয়। সো এটাকেও আমি সহজ হিসেবে ধরবো। 7টা প্রশ্নই সহজ আসছে। এরপরে এটা হচ্ছে আমাদের কয় নাম্বার প্রশ্ন হবে? এটা হচ্ছে 8 এবং এটা হচ্ছে 9 নাম্বার, এবং এইটাও দেখো আমাদের সিলেবাসের বাইরের, অর্থাৎ ফুল সিলেবাস থেকে আসছে। এইটাও আমি ধরবো হচ্ছে খুবই সহজ একটা প্রশ্ন, কারণ যারা দ্বিপদী বিস্তৃতি পড়বে এই প্রশ্ন মাস্ট বি পড়বে। প্রথমেই এই প্রশ্নটা পড়তে হবে। কেউ যদি বলে যে ভাই দ্বিপদী বস্তু থেকে আমি 5টা এমসিকিউ পড়বো, তাহলে 1 নম্বর এমসিকিউ এইটাই হবে, ঠিক আছে? সো তাহলে এই প্রশ্নটা যদি আমরা সলভ করি, বলছে বিস্তৃতিতে কততম পদ আর বর্জিত? এর r+1 তম পদ আর বর্জিত, x বর্জিত। হ্যাঁ, বললাম এর r+1 তম পদটা x বর্জিত। এখন দেখো সূত্রটা হচ্ছে এরকম, আমি একটা শর্টকাট তোমাদেরকে লিখে দিচ্ছি এইটার জন্য, যে যদি এরকম হয় যে মনে করো ax এর পাওয়ার আছে p, আর মনে করো bx এর পাওয়ার আছে bx বা y যাই থাকুক না কেন q, এবং তার পাওয়ার আছে মনে করো n, এত এর বিস্তৃতিতে আমাকে যদি x বর্জিত পদ বের করতে দেয়, তাহলে r+1 তম যদি হয়, তাহলে r এর মান বের করার সূত্রটা হচ্ছে এই পাওয়ারের সাথে এই p এর গুণ করতে হবে উপরে np, আর মাইনাস করতে হবে এই x এর সহ মানে পাওয়ার মাইনাস দ্বিতীয় x এর পাওয়ার, শেষ। এটাই হচ্ছে r এর মান। r এর মান যত বের হবে তার থেকে 1 বেশি r+1 তম পদ হবে। তাহলে এইটার জন্য যদি বের করি তাহলে দেখো r এর মানটা কিভাবে আসবে, এই শর্টকাটটা মনে রাখতে পারো, এটা খুবই উপকারী। এবার দেখো, তাহলে এবার 9 এর সাথে আমরা গুণ করব 2 এর, তাহলে 9 × 2 ভাগ হচ্ছে প্রথম x এর পাওয়ার 2, তারপরে হচ্ছে একটা মাইনাস, দ্বিতীয় x এর পাওয়ার হচ্ছে -1, কিন্তু কারণ এটা নিচে আসছে, উপরে গেলে -1 হবে। আচ্ছা, তাহলে এইখান থেকে উপরে হচ্ছে 18 আর নিচে হচ্ছে কত 3, তার মানে হচ্ছে 6। সো r এর মান যদি 6 হয়, তার মানে হচ্ছে 6 + 1 বা 7তম পদটা হবে x বর্জিত। তাহলে উত্তর হচ্ছে 7তম পদ।
ঠিক আছে, তাহলে এই প্রশ্নটাও খুবই সহজ প্রশ্ন। আমি তারপরে যেহেতু ফুল সিলেবাসের, এটাকেও আমি একটু কঠিনের কাতারে যদি রাখি, তাহলে 9টা প্রশ্নের ভিতরে 2টাকে কঠিন ধরলাম, আর হচ্ছে আমাদের 7টাই হচ্ছে সহজ। ওকে, এরপরে 10 নম্বর প্রশ্ন। সো এই প্রশ্ন আমি বিশ্বাস করি যে এগ্রি গুচ্ছের যারা পরীক্ষা দিছে সবাই পারছে। 2টা বল আছে, লম্বভাবে ক্রিয়া করে লব্ধি কত। লম্বভাবে যদি ক্রিয়া করে, লব্ধির মান হচ্ছে এদের বর্গের যোগফলের বর্গমূলের সমান। এবার দেখো 4কে যদি স্কয়ার করি 16, আর এইখানে হচ্ছে 36, এবার তার মানে হচ্ছে কত 52। এবার দেখো 52টা এখানে সুন্দর করে দেওয়া নেই। এবার 52টাকে কিভাবে সাজানো যায়? 52টাকে আমরা সাজাতে পারি 4 গুণ 13 দিয়ে, 4 গুণ 13 দিয়ে। এবার যদি রুট করি, তাহলে এটাকে রুট করলে 2, আর এটাকে রুট করলে √13। তাহলে অ্যান্সার হচ্ছে 2√13 নিউটন। এই যে 2√13 নিউটন। সো এটা আমার মনে হয় যারা পরীক্ষা দিছে সবাই পারছে। তাহলে 2টা বাদে সব কয়টা সহজ হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা প্রশ্ন হচ্ছে আমাদের, এটা হচ্ছে প্রশ্ন হচ্ছে 10 শেষে 11 নম্বর প্রশ্ন। আমাদের এনসিআর এর মান কত বের করতে বলছে। এটাও ফুল সিলেবাসের। বিন্যাস সমাবেশ আমাদের ছিল না, ঠিক আছে। ওকে, সো এনসিআর এর সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এইটা। হ্যাঁ, আর যদি npr বলে তাহলে সেটা সূত্র দাঁড়াবে n ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। সো এই দুইটা একটু মনে রাখবা। তো এই দুইটা একেবারে ব্লাইন্ডলি সূত্র। তার মানে হচ্ছে আমি যদি বলি এনসিআর n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা আছে ডি নাম্বার অপশনে। তো 11টা প্রশ্ন গেল, এর ভিতরে দেখলাম 3টাই আসলে সিলেবাসের বাইরে। হ্যাঁ, 3টাই হচ্ছে সিলেবাসের বাইরে। তো আমরা একটু আলাদাভাবে যদি একটু কাউন্ট করি, 3টা প্রশ্ন সিলেবাসের বাইরে, 8টা প্রশ্নের ভিতর একটা কঠিন। হ্যাঁ, আচ্ছা, তারপরে 11 শেষে 12। এই যে দেখো, যদি ভুক্তিগুলো ম্যাট্রিক্সে আসছে, নির্ণায়কের মান কত, ভুক্তিগুলো যদি এরকম সমান্তর ধারায় থাকে, এই যে দেখো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এইটার মান হবে 0। ঠিক আছে, ভুক্তিগুলো যারা ম্যাট্রিক্স নির্ণায়ক প্রিপারেশন নিয়েছে তারা সবাই এটা জানে। সমান্তর ধারায় যদি থাকে, সমান্তর ধারায় থাকলে আমরা এখান থেকে এটার মান কত হবে 0 হবে। ওকে, তাহলে এটা হচ্ছে 0, তাহলে এটাও একেবারে সহজ। ওকে, তাহলে 3টা বাইরে। হ্যাঁ, এটা মনে রাখি। এত এর পরম মানবিহীন প্রকাশ করো। সো এইটাও ফুল সিলেবাস। তাহলে তোমরা বুঝতেছো আসলে ঘটনা কি ঘটছে। ঘটনা হচ্ছে যে ফুল সিলেবাসের যে প্রশ্নগুলা, এগুলো হচ্ছে ওই অধ্যায়ের সবচেয়ে সহজ প্রশ্নগুলা। ফুল সিলেবাসের প্রশ্নগুলো হচ্ছে ওই অধ্যায়ের সবচেয়ে সহজ প্রশ্নগুলা। বিন্যাস সমাবেশের এনসিআর এর সূত্র দিছে। তারপর আবার একটু আগে দেখলাম যে আমাদের দ্বিপদী বিস্তৃতি থেকে দিছে এক্স বর্জিত পদ, এগুলা সবচেয়ে সহজ। তারপরে সম্ভাবনা থেকে প্রথম যে সূত্রটা, সেই সূত্রটা দিছে। ওকে, এবার দেখো, এত এর পরম মানবিহীন প্রকাশ খুব সহজ। এখানে আমাদের যে x+4 আছে আর হচ্ছে 3 আছে, পরম মান উঠায় দিলে এইটার বিপরীতটা অর্থাৎ -3টা এখানে আসবে, পরম মান উঠে যাবে, আর এখানে 3। এখন কাজ হচ্ছে এই 4টাকে তাড়া দিতে হবে মাইনাস করে। কত? 4 মাইনাস করতে হবে। তাহলে এই 3টা জায়গাতেই আমরা 4কে মাইনাস করব। 3টা জায়গাতে 4কে মাইনাস করলাম। তাহলে এখানে থাকতেছে -7, এখানে x, আর এখানে হচ্ছে -1। এটা অ্যান্সার, -7x -1। এই যে প্রথম অপশন। তাহলে এটাও ফুল সিলেবাসে। তাহলে আমাদের ফুল সিলেবাসের প্রশ্ন আরো একটা 12 শেষে, এটা হচ্ছে 13 নাম্বার প্রশ্ন। এই গেল 13 নাম্বার প্রশ্ন। এবার আসো 14 নাম্বার প্রশ্ন। সো কি বলবো, মানে প্রশ্ন দেখে একদিক দিয়ে ভালো লাগতেছে, আরেকদিক দিয়ে হাসি পাচ্ছে। কারণ এই প্রশ্নগুলো গতবারের প্রোগ্রামে একবারে ডিরেক্ট পড়েছিলাম, ভাই এটা মুখস্থ রাখো। সো দেখো, xy = যদি একটা ধ্রুবক পদ থাকে, এটাকে বলা হচ্ছে একটা আয়তাকার অধিবৃত্ত। ঠিক আছে, একটা আয়তাকার অধিবৃত্ত। এটা হচ্ছে একটা আয়তাকার
আয়তাকার অধিবৃত্ত। সো আয়তাকার অধিবৃত্তর ইন ডিটেলস আমাদের দরকার নাই, এটা আমাদের সিলেবাসে নাই। ইঞ্জিনিয়ারিং এ থাকতে পারে, আসতে পারে, বাট আমাদের ভার্সিটিতে কোনো দরকার নেই। জাস্ট এটা যে আয়তাকার অধিবৃত্ত এটা তোমার মাথায় থাকলে হবে। তাহলে দেখো এই যে আয়তাকার অধিবৃত্ত লেখা না থাকলেও একটি অধিবৃত্ত লেখা আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটি অধিবৃত্ত। তাহলে এটাও হচ্ছে চূড়ান্ত লেভেলের সহজ প্রশ্ন। এবার ভাই বলতে পারে যে ভাই খালি বলতেছে সহজই, তাহলে এত সহজ? হ্যাঁ, আসলে ম্যাথ সহজেই আসছে, এর আগের বারের প্রশ্নটাও সহজই আসছে, একটি গুচ্ছতে সহজ প্রশ্নটাই আসে। ওকে, আচ্ছা এরপরে দেখো, একটি বস্তু ভি বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তা T1 এবং T2 সেকেন্ডে এই উচ্চতায় অবস্থান করে, তাহলে নিচের কোন সূত্রটি সঠিক? এই প্রশ্নটা যদি তোমার এই প্রশ্নটা মুখস্থ থাকে তাহলে এটা সহজ, আর যদি না থাকে তাহলে এটা কঠিন। সো বলবো যে এতক্ষণ পর আমরা একটা কঠিন প্রশ্ন দেখলাম। সো নর্মালি পেরে ওঠাটা একটু কষ্ট হতে পারে, বাট অসম্ভব না, সলভ জানলে সহজ। একটি বস্তু ভি বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তার T1 এবং T2 এই দুইটা সেকেন্ডে, T1 এবং T2 এই দুইটা সেকেন্ডে সে হচ্ছে কি H উচ্চতায় অবস্থান করে, তাহলে নিচের কোন সূত্রটি সঠিক? তাহলে এখন এটা কিভাবে সম্ভব? দেখো তো, একটা বস্তুকে যখন আমরা উপরের দিকে নিক্ষেপ করি, হ্যাঁ উপরের দিকে নিক্ষেপ করি, সে প্রথমে উপরে যায়, একটা সময় পরে সে আবার নিচে নেমে আসে। হ্যাঁ, এখন দেখো এই তার চলন্ত অবস্থায় এরকম একটা জায়গা আছে, যে জায়গাটাতে সে এই দুইটার উচ্চতা কিন্তু সেম, উচ্চতা কিন্তু সেম, কিন্তু সময় ডিফারেন্ট। সময় এটার জন্য যদি 4 সেকেন্ড লাগে, সে উপরে আসছে, তারপরে আবার নামছে, নামার সময় আবার একটা সময় কাটলো, এটা হচ্ছে 6 সেকেন্ড। তাহলে এই দুইটার সময় কিন্তু আলাদা। এই যেতে তার যদি T1 সময় লাগে, তাহলে এইটায় তার T2 সময় লাগে, ঠিক আছে? উপরে ওঠে আবার নিচে নামে। তো এখন আমাকে প্রমাণ করতে বসে, তাহলে কোন সূত্রটা সঠিক? তাহলে এটা আমরা যদি একটু করি, দেখো প্রথমত আমরা যদি প্রথমটার জন্য করি, H ইজ ইকুয়াল টু, আমরা জানি যে একটা বস্তুকে যখন খাড়া উপরে নিক্ষেপ করা হয় তখন অভিকর্ষ ত্বরণের আগে মাইনাস আসে প্রতিটা সূত্রে। এখন দেখো আমাদের তাহলে সূত্র হচ্ছে ইউটি মাইনাস হাফ জি T1 স্কোয়ার, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। ঠিক একই রকম ভাবে দ্বিতীয় সময়টাও কি এই সূত্র দিয়েই হবে, তাহলে মাইনাস হাফ জি ইন্টু T2 স্কোয়ার। এবার দেখো আমরা যদি এটাকে মাইনাস করে দেই তাহলে এই পাশে কিন্তু 0 থাকতেছে। আচ্ছা এবার এই পাশে, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, এটা T1 এটা T2। এবার এইখানে ভিটা কমন যায়, তাহলে এইখানে থাকতেছে T1 মাইনাস T2, রাইট? T1 মাইনাস T2, এই যে এইখানে। আবার এইখানে হাফ জিটা কমন যায়, হাফ জি কমন যায়, তাহলে থাকতেছে T1 স্কোয়ার মাইনাস T2 স্কোয়ার। এবার আসো, এবার আমরা যদি এইখান থেকে আরেকটু কাজ করি, সেটা হচ্ছে এই পাশ, এটাকে এই পাশে লিখি আর ওইটাকে ওই পাশে লিখবো। এখানে ভি এর মান নিয়ে আমার কোনো কনফিউশন নাই, এটা যা আছে তাই থাকুক। কিন্তু এখানে দেখো আমরা এখানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করতে পারি, তাহলে T1 প্লাস T2 আর হচ্ছে T1 মাইনাস T2, এটা আসে। কিরে ভাই, কলমে কালি কি কম নাকি? ওকে, এরপরে দেখো এই জায়গা থেকে T1 মাইনাস T2 আর T1 মাইনাস T2টা কমন যায়। তো T1 মাইনাস T2টা যদি কমন যায়, তাহলে আমরা এখান থেকে পাবো V মাইনাস হাফ জি ইন্টু T1 প্লাস T2, ওকে এইটা। এবার দেখো এইখান থেকে হয় এইটার মান 0 নয় এইটার মান 0। আমরা জানি যে দুইটা রাশি যখন গুণে থাকে তখন যে কোনো একটার মান 0 হবে, এজন্যই এই পাশে 0 হয়েছে। এখন দেখো এই T1 মাইনাস T2 এটা শূন্য হওয়া পসিবল না, এটা শূন্য হওয়া পসিবল না। কেন? কারণ হচ্ছে যে এই দুইটা সময় তো ডিফারেন্ট, T1 আর T2 এই দুইটা সময় তো ডিফারেন্ট, একটা হচ্ছে ওঠার সময় আর একটা হচ্ছে উঠার প্লাস নামার একটু সময়, তাহলে এই দুইটা কখনোই 0 হওয়া সম্ভব না। তাহলে মাস্ট বি এই যে পোরশনটা আমরা দেখতে পাচ্ছি, এই পোরশনটার মান হচ্ছে 0, এইটা হচ্ছে 0। এইটা যদি 0 হয় তাহলে এখান থেকে আমরা ভি এর মানটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে হাফ জি ইন্টু T1 প্লাস T2। এবার ভি এর মানটা আমরা এই উপরের সমীকরণটায় বসাইতেছি। দেখো এই সমীকরণটা যদি বসাই তাহলে ইজ ইকুয়াল টু, এই যে প্রথম হচ্ছে হাফ জি, তারপর হচ্ছে T1 প্লাস T2, রাইট? এটা হচ্ছে ভি এর মান। এবার আরেকটা T1 এখানে আছে, এবার এই মানটাও আছে হাফ জি T1 স্কোয়ার। এবার এখান থেকে কি কমন যায়? হাফ জি কমন যায়, একটা T1 কমন যায়, তাহলে এইখানে থাকতেছে T1 প্লাস T2 আর এইখানে একটা T1 থাকতেছে। তাহলে দেখো ফাইনালি এখান থেকে T1 কাটা যায়, তাহলে থাকতেছে হাফ জি
t1 ইন্টু t2, তাহলে এই হচ্ছে আমাদের হাফ জি t1 t2। এবং এই প্রশ্নটা এইটা আমাদের কোথায় আছে, এটা আছে আমাদের এই যে প্রথম অপশনে। সো এইটা সূত্র হিসেবে মনে রাখতে পারো, এবং তোমাদের এরকম কিছু প্রশ্ন সমতল বস্তু কণার গতিতে আছে এরকম টাইপ, সো সেগুলো সূত্র হিসেবে মনে রাখতে পারো। এটা বুদ্ধিমানের কাজ হবে, বাট তারপরেও যদি বেসিক জানো তাহলে এটা কিন্তু অনেক কঠিন না, জাস্ট আমরা এটা বিয়োগ করলেই কিন্তু পেয়ে যাচ্ছি। ওকে, এরপরের প্রশ্নে যাচ্ছে, চলো। তার মানে আমরা একটা প্রশ্ন পাইলাম যেটা আসলেই কঠিন, তাহলে আমাদের হিসেবে 2টা প্রশ্ন আসছে কঠিন, আর 4টা প্রশ্ন আসছে বাইরে থেকে। হ্যাঁ, 4টা প্রশ্ন আসছে বাইরে থেকে, তাহলে এটা আসবে 16 নাম্বার। এত উপবৃত্তের কেন্দ্র কত? খুবই সহজ। উপবৃত্তের কেন্দ্র বের করতে বললে এই যে অংশটা আছে, এই অংশগুলোর মান 0 হবে। তো 2x - 1 = 0 ধরো, x এর মান হচ্ছে 1/2। আবার 3y + 1 = 0 ধরো, y এর মান হচ্ছে -1/3। তার মানে এইখান থেকে আমরা অ্যান্সার পাচ্ছি 1/2, -1/3। এটাও সহজ প্রশ্ন, লেভেল সহজ। তারপরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন হচ্ছে sin inverse x plus sin inverse y = π/2 হলে এত এর মান কত? সো এত এর মান 1। এটা প্রথম কথা, বিপরীত ত্রিকোণমিতির একবারে শুরুর দিকের মুখস্থ সূত্র, বিপরীত ত্রিকোণমিতির শুরু থেকে মুখস্থ, এবং তোমরা এটা মুখস্থ রাখবা। আর এছাড়াও সলভ করা যায় এটাকে বিভিন্ন উপায়ে। সো দেখো, আমি sin inverse x প্লাস sin inverse y, এইটাকে যদি আমি একটু চেঞ্জ করি তাহলে দেখো এরকম কিছু লেখা যায়। আমি যদি এটাকে কজে রূপান্তর করতে চাই তাহলে দেখো, এটা sin inverse y মানে কত, নিচে একটা 1 আছে, আর sin মানে কি, সেলাতি, লম্ব বাই অতিভুজ। তাহলে yটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা কত হবে, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার √, এইটা হবে ভূমি। এবার আমি যদি এইটার পরিবর্তে আমি যদি cos লিখি তাহলে হবে cos ইনভার্স, cos মানে কভূতি, ভূমি বাই অতিভুজ। তো ভূমি হচ্ছে 1 - y² √, আর অতিভুজ হচ্ছে 1, লেখার দরকার নাই, ইকুয়াল টু আছে আমার কত, π/2। এটা আমরা এখান থেকে লিখতে পারি, রাইট, এখান থেকে আমরা এটা লিখতে পারি। এবার দেখো, আমরা জানি যে এইটার মান যদি π/2 হয়, এটার আরেকটা আমাদের সূত্র আছে, সূত্রটা একটু মনে করে দিই তোমাদের, যে আমরা এখানে লিখতে পারবো যে sin inverse x প্লাস cos inverse x = হচ্ছে π/2। এটা হচ্ছে আমার সূত্র, হ্যাঁ, এটা মনে রাখবা, এটা হচ্ছে আমার সূত্র। sin inverse x plus cos inverse x এর মান π/2, tan inverse x plus cot inverse x এর মান π/2, তারপর হচ্ছে আমার কি আছে sec inverse x plus cosec inverse x এর মান π/2। এগুলোও পরীক্ষায় আসে, এগুলো তোমরা মনে রাখবা। তাহলে যেহেতু এটা π/2 আসছে, তার মানে নিশ্চয়ই এইটা যদি x হয় এইটাও x, অর্থাৎ এই দুইটা মান সমান। এখানে যেরকম এইটা আর এটা সমান, ঠিক একই রকম ভাবে ওই দুইটা মানও কিন্তু সমান, অর্থাৎ এটা আর এটা সমান। এই দুটো যদি সমান হয় তাহলে আমরা x = লিখতে পারবো 1 - y² √, বা বর্গ করে দিলে লিখবো x² = 1 - y²। এবার এইটা এই পাশে নিয়ে আসলে x² + y² = 1। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। এটা মুখস্থ রাখাটাই শ্রেয়, ওকে। তাহলে এটাও সহজ প্রশ্ন। এবার হচ্ছে 18। তাহলে এইটা ইন্টিগ্রেশনের থেকে একটা প্রশ্ন দিছে, এবং এই প্রশ্নটাও কঠিন। ঠিক আছে, কঠিন বলতে সচরাচর তোমরা একটু তুলনামূলক কম করো, বাট প্রশ্নটা কমন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আগে এটা অনেকবার আসছে। হ্যাঁ, প্রশ্নটা কমন। আচ্ছা, এবার এটা যদি সলভ করতে চাই, প্রথমত আমরা ধরলাম এটা হচ্ছে i, যে ইন্টিগ্রালটা আমরা বের করবো এটা হচ্ছে i, তো π/2 0। এবার দেখো 1 + 10x, এইটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 1/sin x cos x, এভাবে লিখতে পারি। এখানে আছে আমার dx। তো ফাইনালি আমরা এটাকে এইভাবে উপস্থাপন করতে পারবো যে π/2 0, এই cos x টা উপরে চলে যাবে, আর এইখানে cos x + sin x থাকবে, আর এইখানে থাকবে হচ্ছে dx। ঠিক আছে, এর পরবর্তী লাইনে দেখো আমরা এখানে একটা অপারেশন করব, একটা চেঞ্জ করব। সেটা হচ্ছে, দেখো যদি এরকম একটা ফাংশন হয় যার মনে করো এখান থেকে a b f(x), এটা ইন্টিগ্রাল যদি বের করতে দেয়, তাহলে আমরা এই ক্ষেত্রে এই যে পাওয়ার যে লিমিট যে আছে, লিমিটগুলো যোগ করে এটাকে মাইনাস করে আমরা এটাকে করতে পারি। এটার পরিবর্তে আমরা এভাবে লিখতে পারি
এইভাবে আমরা এটাকে উপস্থাপন করতে পারি। তো এই কাজটা এখন এখানে যদি করি, তাহলে দেখো এটা cos x টা আছে, তাহলে cos x এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে এই আপার লিমিট যোগ লোয়ার লিমিট মাইনাস যে x টা আছে, আর নিচের যে ফাংশন এটা যা আছে তাই রাখলাম। হ্যাঁ, তাহলে এবার দেখো আমরা এখান থেকে কি পাই, এটা হচ্ছে আমার সূত্র। এবার আমরা আরেকটু আগাবো, বেশি কঠিন প্রশ্ন কিন্তু নাই। হ্যাঁ, আচ্ছা, এবার এখান থেকে আই এর ভ্যালুটা আমরা যেটা পাই ফাইনালি এখান থেকে, সেটা হচ্ছে 0 π/2। এবার cos π/2 0 তো বাদ, π/2 মাইনাস x মানে কত, sin x। তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি sin x, আর নিচে আছে ওই cos x প্লাস sin x। এবার দেখো আমরা এবার দুইটা আই, এইটা হচ্ছে আমার একটা আই, এইটা, আর এইটা হচ্ছে আমার আরেকটা আই। এই দুইটা আই যদি যোগ করে দেই আই প্লাস আই, তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে π/2 0। এবার দেখো তো cos x, নিচে cos x প্লাস sin x, আর এখানে sin x cos x প্লাস sin x, তার মানে দুইটারই কি যোগ করে দিলে নিচে কি সেম জিনিস cos x প্লাস sin x, রাইট। এবার লসাগু করতেছি, কিন্তু এই যে এইটা এবং এইটা, এই দুইটা যোগ করে দিছি, লসাগু করতেছি। এইটা থেকে আসবে আমার cos x, এইটা থেকে আসবে আমার sin x, যেহেতু নিচের মানটা সেম। এবার এইখানে আমার আছে একটা dx। সো আলটিমেটলি 2i ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন, এখানে লিমিট হচ্ছে π/2 আর এখানে আছে 1 dx। এবার দেখো 1 কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে x আসবে, এখানে আছে π/2 আর হচ্ছে 0। এবার দেখো আমরা যদি এবার লিমিট বসাই তাহলে হবে π/2 আর একবার হচ্ছে 0। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি 2i এর মান হচ্ছে π/2, বা i এর মান যেটা দাঁড়াবে সেটা হচ্ছে π/4, এবং এইটাই হচ্ছে উত্তর। তাহলে এই প্রশ্নের জন্য উত্তর হচ্ছে π/4। তাহলে এই প্রশ্নটাও আমি ধরবো যে একটু কঠিন লেভেলের, যেহেতু তোমাদের সময় লাগবে একটু এটা করতে। তাহলে এইটা তার মানে 3টা কোশ্চেন আমি ধরলাম যে খুব কঠিন হয়েছে। এবার দেখো কোনটি বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয়। তোমরা তোমাদের বইয়ের ভিতরে বিপরীত ম্যাট্রিক্সের কতগুলো চার্ট দেখতে পারবা, আমরা যখন ক্লাস নিব তখন এই চার্টগুলো তোমাদেরকে লিখে দিব। হ্যাঁ, সো বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয় হচ্ছে এটা, ঠিক আছে। এটা সরাসরি কমন, একেবারে সরাসরি 4 থেকে কমন আসা প্রশ্ন। তাহলে এইটা হচ্ছে 19 নাম্বার এবং এটাও ছিল সহজ প্রশ্ন। এবং আমাদের লাস্ট প্রশ্ন যেটা হচ্ছে 20 নাম্বার প্রশ্ন, এটা কি দিয়েছে, x অক্ষ হতে এত বৃত্ত দ্বারা খণ্ডিত অংশের পরিমাণ কত। আমরা জানি x অক্ষ দ্বারা খণ্ডিত অংশের পরিমাণের সূত্র হচ্ছে 2 × √g² - c। এবার দেখো বৃত্তটা একেবারে নরমাল ফরম্যাটে আছে। এবার g কোথা থেকে পাবো, এই যে এই জায়গা থেকে। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, x এর সহগকে 2 দিয়ে ভাগ করলে g এর মানটা আসবে। সো g এর মানটা এখান থেকে আসবে 3, আর ধ্রুবক পদ হচ্ছে এটার মান দেওয়া আছে 8। তাহলে আমরা এখান থেকে পাবো 2 × 3 কি করবো স্কোয়ার -8 × তার মানে হচ্ছে 2 × 1, তার মানে অ্যান্সার হচ্ছে 2। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এটাও হচ্ছে আমাদের সহজ প্রশ্ন। তার মানে আমরা যদি এখন একটা সুন্দর একটা অ্যানালাইসিস করি, তাহলে আমাদের টোটাল যে 16টা প্রশ্ন আসছে আমাদের শর্ট সিলেবাস থেকে, সেই শর্ট সিলেবাসের যে প্রশ্নগুলা অর্থাৎ 16টা প্রশ্ন, এইখান থেকে 3টা কোশ্চেনের লেভেল ছিল হচ্ছে হাই, আর বাকি যে 13টা প্রশ্ন, এই 13টা প্রশ্ন লেভেলই হচ্ছে সহজ। আর শর্ট সিলেবাসের বাইরে যেগুলো আছে, ঠিক আছে, অর্থাৎ ফুল সিলেবাস যদি আমি লিখি, এখান থেকে যে 4টা প্রশ্ন আসছে, 4টা প্রশ্নই একেবারে বেসিক এবং সহজ থেকে আসা। আর এর বাইরে কোনো বেসিক ম্যাথ থেকে দেয় নাই, যেরকম তার আগের বছর আবার বেসিক ম্যাথ থেকে প্রশ্ন দিছিল, যেটা আমাদের সিলেবাসের নাই, বাট কমন সেন্স দিয়ে তৈরি করা যায়, উত্তর তৈরি করা যায়। তার মানে আমরা এইটা উপলব্ধি করতে পারতেছি, আমাদের এগ্রি জিএসটির ভর্তি পরীক্ষায় আমরা যদি শর্ট সিলেবাসের যে কমন প্রশ্নগুলা, এগুলোর উপর একটা ভালো প্রস্তুতি নেই, পাশাপাশি ফুল সিলেবাসের যে অধ্যায়গুলা, এগুলার একেবারেই উপরে যে প্রশ্নগুলো আছে, মানে একেবারে বেসিক প্রশ্ন, একেবারে প্রথম প্রশ্ন বা সবচেয়ে বেশি আশা যে প্রশ্ন, এগুলো যদি আমরা নেই তাহলে আমাদের হবে। আমাদের টার্গেট কিন্তু একেবারে টোটাল 20 না, এই 3টা প্রশ্ন, এই যে 3টা প্রশ্ন অনেক হাই লেভেলে আসছে, এই 3টা প্রশ্ন আমি না পারলেও সমস্যা নেই, বাট বাকি প্রশ্নগুলো আছে এই 13টা আমার জেনুইনলি পারতে হবে, এবং এই 4টা প্রশ্ন আমি একটু দেখে গেলেই আমার দ্বারা পারা সম্ভব। সো এইভাবেই তোমরা নিতে পারো তোমাদের ফাইনাল প্রিপারেশন
ফর এগ্রি জিএসটি। সো আমরা একটা সুন্দর একটা অ্যানালাইসিস করে ফেললাম। আশা করি এই অ্যানালাইসিস ভিডিও তোমাদের ভালো লেগেছে এবং সম্পূর্ণটা দেখেছো, এবং এইরকম অ্যানালাইসিস করেই আমাদের প্রত্যেকটা ক্লাস নেওয়া হবে আমাদের এগ্রি ক্র্যাশ কোর্স 4.0-তে। আশা করি তোমরা তোমাদের ফাইনাল স্পেশাল প্রিপারেশন এগ্রির জন্য আমাদের সাথে নিতে পারবে খুব সুন্দরভাবে। ধন্যবাদ, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।